হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফর হচ্ছে আরাকু ভ্যালি। আমরা আজকে আরাকু ভ্যালি থেকে যাব উড়িষ্যা হচ্ছে দেওমালি। সকালে দেখছো ভোর সকাল হয়েছে, এখন 5টা সাড়ে 5টা, সবাই রেডি। আমার ছেলে তো এক্সাইটমেন্ট, কেন দেওমালি কোথায় জানে না, ও যাবে বলে। দেওমালি আমরা অলরেডি বেরিয়ে পড়েছি রাস্তায় বেরিয়ে কিছুটা বেরিয়ে দাঁড়ালাম, শুধু পাহাড় আর পাহাড়ের মধ্যে দাঁড়ালাম, কেন এখানে সানসেটটা হয়েছে, খুবই ভালো লাগছে। সবাই মিলে একটু সানসেট দেখার জন্য দাঁড়িয়ে পড়লাম এখানে। আর দেখছো শুধু রাস্তার ভিউটা দেখো, শুধু আলাদাই এক্সপিরিয়েন্স। মানে দেওমালিতে সাধারণত কেউ যায় না এখান থেকে, আমরা পুরো অন্য একটা অফিস জায়গা চুজ করেছি দেওমালিটা আমাদের আরাকু ভ্যালি থেকে অনেকটা ডিস্টেন্সে, প্রায় 110 কিলোমিটারের মতো। এটা উড়িষ্যার বর্ডার। আমরা এর থেকে আবার উড়িষ্যা ঢুকে গিয়ে এখন দেওমালি পৌঁছাবো। দেওমালিতে দেখো, দেওমালি আমরা উঠেছি কিছুটা, তারপরে আবার কিছুটা ঘর আবার ব্রেক, কেন ব্রেক এত সুন্দর ভিউ লাগছে, সেই জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। আর এখান থেকে মানে পাহাড়গুলো তো খুবই সুন্দর লাগছে, আর হালকা হালকা ফগ ছিল, যার জন্য খুবই ভালো লাগছিল। সেই জন্য সবাই বলে একটু দাঁড়িয়ে যাও, একটু ছবি তুলি, একদম সানসেটও হচ্ছে, খুবই ভালো লাগছে। আর দেখছো চারিদিকে শুধু ফগ, দূরে শুধু ফগে ভর্তি। ঠিক আছে, ফগটা এটা আমার ছেলে তো আনন্দ করতে পারতো। আর ঠান্ডাটাও হয়েছে সেরকম, আলাদা লেভেলের ঠান্ডা। যাক, চলো ওখান থেকে কিছুটা দাঁড়িয়ে ছবি তুলে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম দেওমালির উদ্দেশ্যে। দেওমালি কতটা, মানে আমার ফার্স্ট টাইম যাচ্ছি, আমাকে আমার বন্ধু সাজেস্ট করেছিল ওখানে যাচ্ছে, ওখান থেকে দেওমালি যাও। দেওমালি কেউ সাধারণত যায় না, এবারে ওখানে একটা অফবিট জায়গা, খুবই লোক সংখ্যা নাকি কমই ঘুরতে যায়। তাহলে চলো দেখা যাক, দেওমালি একটা নতুন জায়গা হবে, কীরকম হবে জানি না, চলো। সেই জন্য বললাম। আর ওখান থেকে ড্রাইভার কাকুকে আমি আগের দিনে বুক করেছিলাম, যেহেতু আমাদের স্ক্যাম হয়ে গেছিলো। যাক, তারপর থেকে যেখানে আমরা ছিলাম আর কি, বাম্বু রেসের ওখানে যে ওনার ছিলেন, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করলাম। উনি বললো যে না, আমি তোমাদেরকে ভালো গাড়ি করে দেবো। 2 দিনের জন্য আমাদেরকে নিয়েছিল 10,000 টাকা। দেওমালি ঘুরে নিয়ে এসে পুরো সাইড সিন অনেকগুলো ছিল, সেগুলো দেখিয়ে তারপর আবার হচ্ছে আমাদেরকে ভাইজাকে ড্রপ করে দেবে। সে কিন্তু কন্ট্যাক্ট ছিল পুরো 10,000 টাকা। এটা পুরো ঠিকঠাকই আছে, এটা একটা লেভেলের মধ্যে পাওয়া যায়। কিন্তু যেভাবে আগের দিন আমাদের স্ক্যাম হয়েছে, দেখা যাক এবারে তো স্ক্যাম হবে না বলে মনে হচ্ছে। যাক, আমরা আস্তে আস্তে দেওমালি পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি সবাই উঠছে দেওমালি। এই ভিউ পয়েন্টটা এখান থেকে পুরো এখানে উড়িষ্যার যত, আমরা হিল টপে প্রায় পৌঁছে গেছি। এখানে গাড়ি আমাদের লাস্ট টপে দাঁড়িয়ে, এবারে সামনে যে উঁচু দেখতে পাচ্ছ, ওখানে আমরা ভিউ ছবি তোলার জন্য করা আছে। ওখানে আমরা যাচ্ছি, হেঁটে হেঁটে একটু উঠতে হবে। ওখানে আলাদাই একটা অনুভূতি, আর কি বলবো, যা ভিউ লাগছে ওখান থেকে, বিভৎস লাগে, যেন কোথায় ছিল, যেন দ্বিতীয় সুইজারল্যান্ডে চলে এসেছি। চারিদিকে ছোটো ছোটো উঁচু নিচু পাহাড়, তার মাঝখানে আমরা আছি। আমাদের গাড়ি দেখছো কত দূরে দাঁড়িয়ে আছে। আর এখানে ছোটো ছোটো হিসাবে উড়িষ্যা সরকার একটা নতুন করছে, রিসর্টগুলো ছোটো ছোটো রিসর্ট করছে একটা, মানে এই জায়গাটা পপুলার করার জন্য করছে, এখনও সেরকমভাবে পপুলার হয়নি। আর এখান থেকে সত্যি করে মানে এখানে নাইট না স্টে করলে একটা আলাদাই খুবই ভালো লাগবে। যাক, আমাদের নেক্সট প্ল্যান পরে করা যাবে, নাইট স্টে করবো। কিন্তু আমরা এখন যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, সেই জন্য আমরা এখানে চলে এলাম, জাস্ট দেখবো, একটু ঘুরে ছবি তোলে তারপর বেরিয়ে যাবো। আর এখানে ছোটো ছোটো একদম পাহাড়ের ধারে এই রিসর্টগুলো করেছে, এখানে কাজ চলছে, অন দ্য প্রসেসে চলছে, এখনও কাজ চলছে ওখানে। আর এখানে একটা হিলিং টপ আছে, যেখান থেকে ছবি তোলা যায়, সেই জন্য সবাই মিলে এখানে ছবি তুলছি। আর এখান থেকে মানে মনে হচ্ছে সারাদিন এখানে বসেই থাকি, কি ভালোই না লাগছে। দেখছি দূর সব পাহাড় এখান থেকেই দেখা যাচ্ছে। আমার তো প্রচণ্ড এক্সাইটমেন্ট, আমার তো খুবই ভালো লাগছে, আর ওদের সবারই খুবই ভালো লাগছে। আর ফাঁকা, এখানে লোক সংখ্যা সেরম নেই, কেউ এখানে সাধারণত আসে না, খুবই কম এখানে এই জায়গাটা এক্সপ্লোর করে। আর আমার তো জানো তো অফবিট জায়গাগুলো এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে। এখান থেকে ন্যাচারাল সিনটা যা সুন্দর লাগছে। আর এখান থেকে আমরা সানসেট হয়ে গেছিলো, তো অনেক লেট এসেছি। এটা যদি আমাদের সানসেটের সময় আসতাম আরও খুব ভালো লাগতো, বা সূর্যাস্তর সময় খুবই ভালো, নিচে তো হালকা হালকা ফগ থাকতো আরও। যাক, আমরা ওখানে বেশিক্ষণ স্টে করলাম না, মোটামুটি 1 ঘন্টা 1 ঘন্টার মতো ছিলাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়ছি, আবার রিটার্ন হবো আমরা ভাইজ্যাকের উদ্দেশ্যে। কেন ওখান থেকে আমরা ভাইজ্যাকে নামবো, ওখানে আরও কিছু সাইট সিন আছে, সেগুলো দেখবো। দেখার জন্য আমরা ভাবলাম চলো, অনেক বেলা হয়েছে, তখন প্রায় 9টা সাড়ে 9টায় বেজেও গেছে। এবার সবাই সকাল থেকে 5টা থেকে বেরিয়েছি, এবার সবার পুজোও পড়ছে। যাক,
দেহমালিকে টাটা বাই বাই করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখানে এক জায়গায় নিচে একটু টিফিন করার জন্য দাঁড়ালাম, কিন্তু আমাদের নসিব খারাপ বলছে এখানে 10 টাকা করা কোনো টিফিন পাওয়া যায় না। তা কী করবো, ওখানে দাঁড়ালাম, একটু ফ্রেশ হলাম, কিন্তু টিফিন তো করতে পারলাম না ওখানে, ওখানে আমার একটা বাথরুম আবার ছিল, সেই জন্য ওখান থেকে আমরা করে নিলাম। করে ওখান থেকে আমরা আবার বেরিয়ে যাই। ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার হচ্ছে আমাদের আরাকু ভ্যালির উদ্দেশ্যে। ওখান থেকে আরাকু ভ্যালির উদ্দেশ্য বা ডিস্টেন্স ছিল 78 এরকম কিছু একটা ছিল ডিস্টেন্স। আর এর মধ্যে আমাদের আর একটা জিনিস হয়ে গেছে, যে ড্রাইভার ছিল আমাদের সঙ্গে ও রাস্তা হারিয়ে ফেলেছে। এবার আমরাও অ্যাকচুয়ালি জানি না, আমরা পুরো গুগল ম্যাপ ধরেই যাচ্ছিলাম। তো বললাম যে গুগল ম্যাপে উল্টো পাল্টা দেখাচ্ছে, এবং মাঝে মাঝে নেটওয়ার্ক থাকছে না। তার মধ্যে অনেক কষ্ট করে জানি না, চলো দেখা যাক কী হয় না হয়। অনেক কষ্ট করে অনেক টাইম নিয়ে নিয়েছে, আর খিদেও পাচ্ছে সেরকম এক লেভেলের খিদে পাচ্ছে। আর সত্যি কথা বলতে খিদে তো পাচ্ছে ঠিক আছে, কিন্তু আর এদিকে ভিউটা আমার তো চারিদিকে ভিউর দিকে তাকিয়ে আমার খিদে কথা মনেই ছিল না। ওখান থেকে বেরিয়ে আমরা মোটামুটি অনেক কষ্ট করে রাস্তা ফিরলাম। ফেরার কিছুটা পরে আমার বলছে রাস্তা ওয়াটারফলস আছে, সেখানে নিয়ে যায়। আমি চলো দেখা যাক কীরকম ওয়াটারফল, আমরা জানি না। এই দেখো সামনে আমরা একটা ওয়াটারফল দেখতে পারা না কি, এখানে ওয়াটারফলস। আর এইখানে ওয়াটারফলস দেখে আমরা ভিতরে ঢুকেছিলাম। দেখতে পাচ্ছি ওয়াটারফলসে ওয়াটার নেই, হালকা ফুলকা শুধু একটা জলের নদীর মতো হালকা করে বয়ে যাচ্ছে, এটা নাকি ওয়াটারফল। আর এর মধ্যে ঢুকতে গেলে 50 টাকা পার হেড লাগবে। এবার আমি শুধুমাত্র 50 টাকা করে পার হেড দিয়ে কিচ্ছু লাভ নেই, শুধু একটি জলের স্রোত চলে যাচ্ছে, এটাই নাকি একটা ওয়াটারফলস। আমি থাক, অনেক হয়েছে ওয়াটারফলস, অনেক দেখেছি, আর দেখতে হবে না বলে ওখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম। রিটার্ন আসছি আবার ভাইজ্যাগের উদ্দেশ্যে। দেখা যাক আর কোথায় নিয়ে যায়। এই এখন রাস্তা কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই যে নদীর একটা ওয়াটারফলস দেখালাম, এই নদীটাই সেটাই বেরিয়ে আসছে। খুব ভালো কথা। এবার চলো যাই। এবার সামনে দেখতে পাচ্ছি অনেক এখানে প্রচুর এখানে মৌমাছি থেকে সংগ্রহ করে মধু এখানে তৈরি করা হয়। সামনে ছাড়া এই ছোটো মৌমাছি এখানে চাষবাস করা হয়। এখান থেকে দেখালাম এই যে সবুজ দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে মৌমাছি চাষ করা হয়, সেখান থেকে মধু এখানে তো তৈরি করে। আমি তো মধু একটু নিয়ে যাক। সে একটা জায়গায় দাঁড়ালাম, এখানে লোকাল চাষ হচ্ছে। এখানে মধু মৌমাছি এখানে অ্যাসেম্বল করে চাষ করা হচ্ছে কৃত্রিমভাবে, এরা একটা করেছে। আবার এখান থেকে আমরা মধু নেবো। এবার মধু নেওয়ার অনেক রকম আমাদের টেস্ট করে দেখালো। এবার আদা ফ্লেভারের আছে, জিঞ্জারের আছে, যত রকম অনেক রকম ফ্লেভার দেখালো। তার মধ্যে আমরা একটা সিলেক্ট করে আদার উপর মধু একটা আমরা নিলাম এখান থেকে। আর এর মধ্যে নিতেই এবার আমি বলেছিলাম যা একটু গিয়ে মৌমাছির কামড় খেয়ে আসি। এবার মৌমাছি এখানে বলছে না আমাদের অতটা কামড়ায় না, কিন্তু তোমরা অতটা সামনে যাবেন না, আপনি দূর থেকে ছবি তুলুন, কোনো ব্যাপার নেই, কিন্তু ওই বাক্সের মধ্যে কেউ টাচ করবে না, টাচ করলে তাহলে ওরা কামড়াতে পারে, নচেত আপনাকে কামড়াবে না। আমরা গেলাম, যতদিন সামনাসামনি গেলাম, গিয়ে একটু ছবি তুলে একটু দেখলাম হালকা করে তারপর ওখান থেকে আমরা একটু মধু নিলাম। কেন ওই যেই জায়গায় যেই জিনিসটা ফেমাস সেটা না নিলে ভালো লাগে, সেই জন্য একটুখানি মধু নিল। আর এখানে আলপনা দেখো, প্রতিটা আমি দেখেছি এখানে দোকানের কাছে বাড়ির সামনে ওরা নিজের একটু আলপনা দিয়ে রাখে সবসময়, এটা সৌন্দর্য দেখানোর জন্য। দেখতে পাচ্ছি কত রকম মধু এখানে পাওয়া যায়, এটা কত রকম ফ্লেভার দিয়ে তৈরি করে। তার মধ্যে আমি কিছু এক রকম মধু হচ্ছে আমি নিজে টেস্ট করে দেখলাম, না মধুর একটা কোয়ালিটি আছে, সেটা বললে হবে না, আলাদা লেভেল। সামনে যে মৌমাছি ভিনভিন করে যাচ্ছে। এর মধ্যে সবাই, আমার মিসেসও একটু টেস্ট করলো, আমার বন্ধু জেগেছিল স্বরূপ, সেও একটুখানি টেস্ট করে দেখলো, বলছে না ভালো। সেও একটা আদার উপর ফ্লেভারের উপর মধু সিলেক্ট করে নিল। আমি তো খেয়ে দেখছি, তো আমার তো খুবই ভালো লাগছে। আমি আর একটু দিন, এবার অন্য একটা ফ্লেভার দিল, এটা কি ফ্লেভার দিচ্ছে আমার অতটা মনে পড়ছে না, যাক ঠিক আছে। না মধু প্রতিটা কোয়ালিটি ভালো, আর একটু দামটাও এক্সপেন্সিভ আছে হালকা ফুলকা, ঠিক আছে, একটা বাজেটের মধ্যে এটা নিয়ে আয় যায়। তারপর আমার বন্ধু বললো না আমি আদার ফ্লেভারটা নেবো, আমার আদার ফ্লেভারটা খুব ভালো লেগেছে। আমি ঠিক আছে তাহলে তুমি আদার ফ্লেভারটা নেবো, আমি অন্য একটা ফ্লেভার নেবো বলে আমি অন্য একটা ফ্লেভার নেবো বলে আমি দাদা একটু টেস্ট করে দেখান। বলছে হ্যাঁ নিশ্চয়ই, কেন টেস্ট করে দেখাবো না, বলে ওদের অলরেডি আছে, ঠিক আছে, সেখান থেকে আমাদেরকে একটু টেস্ট করে দেখাচ্ছে। ওখান থেকে মধু নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার আমাদের হোটেলের উদ্দেশ্যে। মাঝ রাস্তায় এখানে দেখতে পাচ্ছ কত গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ হচ্ছে এখানে বাজার বসে সপ্তাহে একদিন।
এই জন্য সারা সপ্তাহ বাজার এখানে একদিনে বাজার করতে হয়, সেই জন্য প্রচণ্ড পরিমাণে জামটাকে আমরা কাটাতে পারছিলাম না, এতটাই পরিমাণে জাম ছিল। জিজ্ঞাসা করলাম দাদা কিসের জন্য তো জাম হয়েছে, বলছে না সপ্তাহে আমাদের এখানে একদিনই বাজার বসে, আর সেই একদিনের মধ্যেই সারা সপ্তাহের বাজার আমাদেরকে তুলে রাখতে হয়, সেই কারণেই এতটাই পরিমাণে ভিড়। বলে আজকে এই ভিড়টা সারাদিনই হয়ে থাকবে, আর সেই জন্য বলে খুব সাবধানে চালান। আর এখানে পুলিশ বলতে আর্মিরাই এখানে লোকাল তো, যেহেতু সাঁওতাল এরিয়া সেই জন্য পুলিশ হলে নেই, আর্মি এখানে মানে এই বাজারেতেই অনেক ঘোরাফেরা করছে, রাস্তা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, সেই জন্য আর্মিরা বসে আছে। ওরা হোটেলে তো যথারীতি ড্রপ করে দিল। এবার প্রচণ্ড খিদে পেয়েছে, সবাই ফ্রেশ হয়ে গেলাম মোটামুটি 1-1:30টার মধ্যে। এবার বললাম চলো লাঞ্চ করতে যাই, কেন এখানে লাঞ্চে কোনো ছিল না হোটেলের মধ্যে, আমরা একটু বাইরে যাবো, বাইরে গিয়ে কোনো লাঞ্চ করবো। লাঞ্চে আজকে দেখা যাক, আমার তো রোজই তো চিকেন খেয়ে আসছি, আর চিকেন তো খেতে ভালো লাগছে না, এবার দেখা যাক কী খায়। আজকে আমি বলেছি মাছ যদি পাওয়া যায় মাছ, নাহলে ডিম খাবো। এবার দেখা যাক বাচ্চারা কী খায়। বাচ্চাদের তো ডিম আর মাংস ফেভারিট, তাই না? ওটা মাছের নাম মাছ তো ভালো লাগে, খাবো না এরকম আর কি। হ্যাঁ ঠিক আছে, মাংস তো রোজই চলছে, আর এখানে ডিম নেওয়া যায়। ডিমের হচ্ছে আমলেট বললাম, ডিমের আমলেট খাবার মোটামুটি সার্ভ দিয়ে গেছে, আর এখানে ভাত দিয়েছে, সবজি দিয়েছে, আচার মাছ আর রাই আছে, ঠিক আছে, সব রকম দিয়ে তারপরে হয়েছে ডিম ভাজা করা হলো। ডিম ভাজা খেয়ে তারপর আমরা বেরোবো। যাক চলো, রাত হলো। এবার এখানকার ফেমাসের বোনফায়ার, একটু বোনফায়ার না করলে ভালো লাগে। এবার আমরা বোনফায়ারের জন্য আমরা 500 টাকা পে করলাম। বলছে দাদা বোনফায়ারের জন্য এক্সট্রা 500 টাকা চার্জ লাগবে। হ্যাঁ ঠিক আছে, যেটা সেই জায়গায় সেটা না করলে, আর ঠান্ডাটাও লেভেলের ঠান্ডা ছিল। আমাদেরকে বললো গার্ডেনে আমরা বসো, আমরা বোনফায়ার করাচ্ছি। তা বসে রইলাম। এবার আগুন, ওখানকার লোকাল যে কেয়ারটেকার আছে ও এসে আমাদেরকে কাঠের মধ্যে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে আমরা ওখানে অনেকক্ষণ বসে সব রকম মজা আনন্দ করলাম, বাচ্চাদের সঙ্গে সবাইকে ডাকলাম, এলো এসে একটু আমাদের মস্তি করলাম, নাচ গানা হলো একটুখানি। এবার কি এখানে রাতের পরিবেশটা এতটাই ভালো, বাম্বু রিসর্টটা আমার তো খুবই ফেভারিট লেগেছে, খুবই ভালো লেগেছে বাম্বু রিসর্টটা। মানে যে ওনার ছিল উনিও খুবই ভালো মানুষ। আর এখানে সব কিছু মেনলি পুরোটা জিনিসটা বাম্বু রিসর্ট, বাম্বু দিয়ে বাঁশকে ফাটিয়ে রেডি করে বাঁশ দিয়ে তৈরি। আর এখানে গার্ডেনটার লাইটিংটা এত সুন্দর করা আছে, আর এখানে টেন্টও করা আছে, যদি রিসর্ট যদি না থাকে তখন টেন্ট আছে, টেন্টেও তুমি থাকতে পারো। এটা 4 টেন্ট আছে, 2 টেন্টও আছে। যাক আমরা ওখানে বসে রইলাম অনেকক্ষণ ধরে বসে। এবার কী হচ্ছে, বসে আমরা সবাই শখ গেছে যে আজকে রাতে ডিনারটা এখানেই করবো, বোনফায়ারের মধ্যে। আর এখানে আমি অ্যাকচুয়ালি চিকেন বললাম, বলছে চিকেন আপনাদেরকে নিয়ে আসতে হবে, তারপর আমরা সেটাকে করে দিতে পারবো। কিন্তু চিকেন আনতে গেছিলাম কিন্তু পেলাম না বলে আমরা না চিকেন ছেড়ে দাও, আমরা এখানে এমনি খাবার অর্ডার করে দেবো, এখান থেকে বাইরে থেকে, এখানে জোম্যাটো অ্যাভেলেবেল আছে, এখান থেকে খাবার নিয়ে চলে আসে। ওখানে বসে আগুনের তারপরে দাদা আগুন লাগিয়ে দিচ্ছে, পেট্রোল দিয়ে একটু আগুন ধরিয়ে দিচ্ছে, কেন মাঝে একটু প্রবলেম করছিলো, কাঠ তো ভিজেছিল, ওই জন্য ধরতে চাইছিল না। আমার ছেলে দেখো চিপস নিয়ে সবাই বসে পড়েছে, আর ঠান্ডাটাও লেভেলের ঠান্ডা ছিল ভাই, কি বলবো, মানে আলাদাই লেভেল। যাক অনেক কষ্ট করে দাদা শেষ মতো আগুনটা অনেক কষ্টে লাগিয়ে দিয়ে এলো। আর এই গরমটা, এই আগুনটার জন্য এতটাই গরম হচ্ছিল, খুবই ভালো লাগছিল, খুবই মানে শরীরটা পুরোটাই গরম হয়ে যাবে, কিন্তু বাইরে বেরোলেই ঠান্ডা লাগবে। বোনফায়ার করতে খাবার এসে গেল জোম্যাটো থেকে। এবার আমরা কি রাইস আর চিলি চিকেন অর্ডার করলাম, আর সঙ্গে রুটি, আলু পরোটা করলাম। যে বললো, আমার একটা ভাইপো বললো যে আমি আলু পরোটা খাবো, আর আমার ছেলে বললো রাইস খাবো। তো রাইস অর্ডার দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, ওরা খেয়ে নেও আগে, ওরা শান্তি করে খাও, তারপর আমরা খাবো। সেই জন্য বললাম তোমরা খেয়ে নাও, তারপর আমরা খাবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আর কারো যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার নেক্সট প্রোগ্রাম আরও অনেক কিছু আছে। ওকে, টাটা, বাই বাই।